আসসালামু আলাইকুম সবাইকে। স্থির তড়িৎ অনুশীলনী সলভে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই অধ্যায়টা একটু ঝামেলার। সো আমরা চেষ্টা করবো যেভাবে তোমাদের থিওরি এবং এমসিকিউ দুইটাই কাভার হয়ে যায় সেভাবে আর কি এক্সপ্লানেশনগুলো দেয়া। ওকে, তো দেখো আমাদের প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে দুটো আধানের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলে বলের পরিবর্তন কত গুণ হবে? বেসিক সূত্র আমরা জানি, দূরত্বের সাথে সম্পর্ক হচ্ছে কেমন? তড়িৎ বলের বর্গের ব্যস্তানুপাতিক। তো দূরত্ব যেহেতু 3 গুণ করা হয়েছে তাহলে বলের পরিবর্তন হবে 1/3² মানে 1/9। সেম আরেকটা এমসিকিউ তোমরা এই অধ্যায়ে পাবা সামনে। যদি কখনো বলে যে দূরত্ব মনে করো 4 মিটার ছিল, সেখান থেকে 2 মিটার করা হলো, তার মানে দূরত্বকে কিন্তু অর্ধেক করা হয়েছে। বা 2 মিটার ছিল, সেখান থেকে 1 মিটার করা হলো, তাহলে যদি দূরত্ব অর্ধেক করা হয় সেক্ষেত্রে কিন্তু বল হবে 4 গুণ। সেক্ষেত্রে বল হবে 4 গুণ। তাহলে দেখো আমরা যদি 1/2 কে স্কোয়ার করে দিই তখন আসে 1/4, দেন 4 উপরে চলে গেলে বলটা হয়ে যায় 4 গুণ। তাহলে এই বল রিলেটেড দূরত্ব বা বলকে কোনটা বাড়ালে কোনটা কত গুণ হবে, এই সম্পর্কটা কিন্তু এই অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে দেখো সেকেন্ড প্রশ্ন যেটা, যে সুষমভাবে আহিত একটা ফাঁপা গোলকের ক্ষেত্রে কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান কত? খেয়াল করলে দেখবা যে এখানে একটা শর্ত দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে আর এর মানটা দেখো, এই যে আর ইজ গ্রেটার দেন আর, এটা দিয়ে কি বোঝাচ্ছে? যে আর দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধের থেকে তার মানটা বড়, ব্যাসার্ধের থেকে তার মানটা বড়। এটা কেন দিল? কারণ আমরা জানি একটা ফাঁপা গোলকের ক্ষেত্রে দুইটা কথা মনে রাখবা, যে এই যদি হয় একটা ফাঁপা গোলক, তাহলে মনে রাখবা ফাঁপা গোলকের ভেতরে প্রাবল্যের মান হয় 0, প্রাবল্যের মান হয় 0 এবং বিভব থাকে স্থির। এই দুইটা কথা তোমাকে জীবনে অনেক আগায় নিবে, ঠিক আছে? তাহলে মনে রাখবা প্রাবল্যের মান থাকে 0 এবং বিভব থাকে স্থির। তো যার জন্য আর কি আর এর মানটাকে বলা হয়েছে যে এটা ব্যাসার্ধের থেকেও বেশি, তার মানে বৃত্তটার বাইরে, ব্যাসার্ধের থেকে বেশি দূরত্বে। এবং সেখানে আমরা জানি প্রাবল্যের মানটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে 1/r²। আচ্ছা, এরপর আসো 3 নম্বর প্রশ্নে। এখানে জানতে চেয়েছে যে সমবিভব বিন্দুগুলা কোন দুইটা, পি কিউ নাকি আর নাকি এস। একটা কথা বলি, সেটা হচ্ছে যে সমবিভব তলের সাথে তোমরা জানো তড়িৎ ক্ষেত্র থাকে কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে, তাই না? যে সমবিভব তলের সাথে তড়িৎ ক্ষেত্র থাকে 90 ডিগ্রি কোণে। এখানে আমরা দেখতে পাচ্ছি তড়িৎ ক্ষেত্র হচ্ছে এই যে পি থেকে কিউ এদিক বরাবর যাচ্ছে, ঠিক কিনা? এদিক বরাবর যাচ্ছে, তাই যদি যায় তাহলে এটা হচ্ছে আমাদের সমবিভব তল। কেন? কারণ সমবিভব তলের সাথে তড়িৎ ক্ষেত্র থাকে লম্বালম্বি ভাবে 90 ডিগ্রি কোণে, ঠিক আছে? তাহলে এখানে সমবিভব বিন্দু কোনটা? এই যে দেখতে পাচ্ছি আমরা আর এবং এস, এস এবং আর। ক্লিয়ার? আচ্ছা, আসো আমরা সামনের দিকে যাই। ঠিক আছে, এরপরে দেখো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তো আমরা জানি তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে একটা ভেক্টর রাশি, ঋণাত্মক থেকে ধনাত্মক, এটাও ঠিক আছে। এককটা খালি ঠিক নাই, হ্যাঁ? কারণ একক আমরা জানি যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ইকুয়ালস হচ্ছে কিউ ইন্টু টুয়াইস এল, যে একই মানে চার্জ এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে বলে হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে কিউ এর জন্য একক হবে কুলম এবং এল বা দৈর্ঘ্যের জন্য একক হবে মিটার। তাহলে আমাদের একক হচ্ছে কুলম মিটার। ওকে, আসো আমরা সামনের দিকে যাই। ওকে, এখানে দেখো যে একটা আধান কিউকে কেন্দ্র করে একটা গাউসীয় তল কল্পনা করা হলো, ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে বহির্মুখী তড়িৎ ফ্লাক্স কত হবে? সেখানে আমরা সূত্র যেটা জানি সেটা হচ্ছে ফাই ইকুয়াল কিউ বাই এপসাইলন নট, তাই না? যে পরিমাণ চার্জ থাকবে সেই চার্জটা 1/এপসাইলন নট আমরা করে থাকি, হ্যাঁ? যে ভেদনযোগ্যতার মানে কিউ বাই এপসাইলন নট আর কি, যে 1 বাই, যে আমরা তড়িৎ মাধ্যমের ভেদনযোগ্যতা যেটাকে বলি, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, এর সাথে যদি আমরা চার্জকে গুণ করি তখন আমরা সেই নির্দিষ্ট চার্জটার জন্য তড়িৎ ফ্লাক্সের মানটা পাই। ওকে, তাহলে দেখো যে এখানে কিন্তু ব্যাসার্ধের কোনো সম্পর্ক নাই, আছে? ব্যাসার্ধের কোনো সম্পর্ক যেহেতু নাই, তার মানে এটা আসলে ব্যাসার্ধের উপর নির্ভর করে না, যার কারণে তড়িৎ ফ্লাক্সটা একই থাকবে। ওকে, ফ্লাক্সের মান একই থাকবে। আমরা যদি শুধুমাত্র চার্জের মানটা চেঞ্জ করতাম, চার্জকে দ্বিগুণ করলাম, 4 গুণ করলাম, অর্ধেক করলাম, তখন কিন্তু আমাদের ফ্লাক্সের মানটা পরিবর্তন হতো। আচ্ছা, এখানে দেখো ধারকের সঞ্চিত শক্তির ক্ষেত্রে সূত্র কোনটা? তো সূত্র অনেকগুলো আছে, আমরা সবগুলো একটু মনে রাখবো। দেখো যেমন হাফ সি ভি স্কোয়ার, হাফ কিউ ভি অথবা হাফ কিউ স্কোয়ার বাই সি, সবগুলো সূত্র মনে রাখার চেষ্টা করবে, কেমন? আচ্ছা, তাহলে এখানে যে যেটা আছে হাফ সি ভি স্কোয়ার, সবগুলো কনভার্সন একটু মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, এবং এখানে খেয়াল করবা যে দেখো একটা চার্জ মানে ধরো সঞ্চিত শক্তির সাথে দেখো কিউ এর সম্পর্ক হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সমানুপাতিক, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি বর্গের সমানুপাতিক, তাই না? দুই রকম আলাদা সম্পর্ক কেন হলো? বাংলা কথা মনে রাখবা যে এই সূত্রটার ক্ষেত্রে আমরা ধারককে কনস্ট্যান্ট রেখেছি, অর্থাৎ নির্দিষ্ট ধারকের ক্ষেত্রে, নির্দিষ্ট ধারকের ক্ষেত্রে আমাদের ধারকত্বের মানটা হচ্ছে চার্জের বর্গের সমানুপাতিক। আর যদি বলে নির্দিষ্ট বিভবের ক্ষেত্রে, তখন বলবা যে সেটা শুধুমাত্র চার্জের সমানুপাতিক। ক্লিয়ার? তাহলে নির্দিষ্ট ধারক বললে চার্জের
বর্গের সমানুপাতিক, আর নির্দিষ্ট বিভব বললে শুধুমাত্র চার্জের সমানুপাতিক। ঠিক আছে, আচ্ছা আসো এরপরে দেখো এখানে আমাদের এই যে একটা বর্তনী আছে দেখতে পাচ্ছি আমরা, সেই বর্তনীতে এরা দুইজন আছে হচ্ছে কি বলে সমান্তরাল, এবং আমরা জানি সমান্তরাল থাকলে ডিরেক্ট আমরা যোগ করে দিতে পারি, তাহলে এই দুটো যোগ করলে আসে 500, দেন 500 সাথে 100 আছে আবার শ্রেণীতে। শ্রেণীর ক্ষেত্রে সূত্র যেটা আমরা শিখছিলাম যে গুণফল ডিভাইডেড বাই যোগফল, দুইটা যদি থাকে তখন আমরা এই শর্টকাট দিয়ে আর কি করতে পারি। ওকে, সো এখানে দেখো এই যে মান আসছে মাইক্রোফ্যারাড। ঠিক আছে, এরপরে হচ্ছে তুমি সঞ্চিত শক্তিটা বের করবা, যে একবার সিরিজের জন্য কত, একবার প্যারালালের জন্য কত, দেন দুইটা অনুপাত করলে আশা করি আনসার পেয়ে যাবা। আসো পরের প্রশ্নে যাই আমরা। দেখো ওকে, এর পরের প্রশ্ন হচ্ছে যে +4 মাইক্রোকুলম্বের দুইটা গোলক আছে এত দূরে রাখা, এবং চার্জ দুটার মধ্যবর্তী বলের মান কত। তো আমরা সূত্র যেটা জানি যে 1/4πε0 q1 q2 ডিভাইডেড বাই r², ওই সূত্র দিয়ে তুমি এখান থেকে মান বের করতে পারবা। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে মাইক্রোকুলম নিয়ে যদি তুমি কাজ করো তখন কিন্তু তোমার এই অ্যান্সার আসবে না, তোমার অ্যান্সার আসবে শুধুমাত্র 4 কুলম হলে। তাহলে এটা একটু বইয়ে হয়তো বা টাইপিং মিস্টেক আছে অথবা অ্যান্সারের মধ্যে একটু ঝামেলা আছে। তাহলে এই ম্যাথটাতে তুমি যদি 4 কুলম ইউজ করে করো তখন তোমার বইয়ে যে অ্যান্সার আছে সেটাই আসবে। আচ্ছা এরপরে দেখো যদি আমরা সেখানে +4 কুলম্বের বদলে -4 কুলম্ব স্থাপন করতাম তখন তড়িৎ বলের মানের কোনো পরিবর্তন হতো কিনা। মান কিন্তু সেমই থাকবে, দিক চেঞ্জ হতে পারে, হয়তো তার আগে আকর্ষণ করতে এখন বিকর্ষণ করবে, অথবা আগে বিকর্ষণ করতে এখন হয়তো আকর্ষণ করবে, কিন্তু বলের মানটা কিন্তু সেমই থাকবে, বলের মানটা সেমই থাকবে, তাই তো? তাহলে পূর্বে সমান হবে। আচ্ছা এখানে দেখো সঞ্চিত শক্তি ধারকের কিসের কিসের উপর নির্ভর করে, সঞ্চিত শক্তি অবশ্যই ধারকত্বের উপর নির্ভর করে, তাই না? আমরা যতগুলো সূত্র একটু আগে শিখলাম, CV², তাই না, ½ CV² অথবা ½ QV, তাই না, সবগুলো রাশির উপরে কিন্তু আসলে সে নির্ভর করে, ধারকত্বের উপর, চার্জের উপর, বিভব পার্থক্যের উপর। ওকে, আচ্ছা এরপরে দেখো 1 কুলম চার্জ কয়টা ইলেকট্রনের চার্জের সমান। সো আমরা সূত্র জানি Q = NE, সেখান থেকে দেখো যদি আমরা n এর মানটাকে বের করতে চাই Q ডিভাইডেড বাই E করলে, যে Q এর মান হচ্ছে 1 কুলম, তাহলে এখান থেকে E এর মান হচ্ছে ইলেকট্রনের চার্জের মান 1.6 × 10⁻19, এটাকে ভাগ করলে দেখবা যে এই মানটা চলে আসছে। তুমি এটা মুখস্থ করে ফেলতে পারো যে 1 কুলম চার্জ হচ্ছে 6.25 × 10⁻18 এই সংখ্যক ইলেকট্রনের চার্জের সমান। কিন্তু যদি কখনো বলে 1 মোল ইলেকট্রনের চার্জ কত, তখন কিন্তু আমরা জানি 1 ফ্যারাড, তাই না, 96,500 কুলম, 96,500 কুলম, আশা করি মনে আছে। আচ্ছা এই প্রশ্নটা দেখো, পরেরটা 13 নম্বর প্রশ্ন, যেখানে জানতে চাচ্ছে যে আসলে কোন চার্জটা ধনাত্মক কোন চার্জটা ঋণাত্মক। একটু ভালো মতো খেয়াল করলে দেখবা, আমরা জানি আগে থেকে থিওরিটা একটু বলি যে ধনাত্মক চার্জ থেকে বলরেখাগুলো বাইরের দিকে বের হয় এবং ঋণাত্মক চার্জের ক্ষেত্রে ভিতরের দিকে প্রবেশ করে, তাই না, বলো? তাহলে এখানে খেয়াল করো যে এই যে দেখো এই চার্জটা থেকে এ থেকে কিন্তু সবগুলা বাইরের দিকে বের হচ্ছে, দেখছো, সবগুলা বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। আচ্ছা তার মানে এই চার্জটা হচ্ছে কেমন, ধনাত্মক। কিন্তু বাকি দুইটার ক্ষেত্রে দেখো বলরেখাগুলো ভেতরে প্রবেশ করছে, তাহলে ভেতরে যদি প্রবেশ করে তাহলে চার্জের মানটা হচ্ছে ঋণাত্মক। বোঝা গেল? আচ্ছা তাহলে এ হচ্ছে ধনাত্মক এবং বি আর সি হচ্ছে ঋণাত্মক। ওকে, আসো এরপরে দেখো চিত্র রিলেটেড প্রশ্ন আছে, এবং চিত্র রিলেটেড কোনো কিছু আসলে মেডিকেল ওইভাবে আসে না, দ্বিমেরুর একটা প্রশ্ন, এবং তুমি চাইলে এদেরকে স্কিপ করতে পারো। আচ্ছা এবার দেখো যে কোন দুইটা বিন্দুর বিভব সমান। আমি একটু আগেই বলেছিলাম যে একটা গোলকের ক্ষেত্রে তার পৃষ্ঠের যা বিভব এবং তার ভেতরের বিভব দুইটাই হচ্ছে সমান, কি সমান, কারণ কি ভেতরে প্রাবল্যই নাই। সো প্রাবল্য যদি না থাকে তাহলে তো তোমার কোনো কিছুর এগেইনস্টে কাজ করা লাগছে না। তুমি জানো কাজ মানে হচ্ছে বল গুণ সরণ, যদি তোমার বলই প্রয়োগ করা না লাগে তাহলে কি কাজ হবে বলো? হবে না। তার মানে একটা চার্জকে পৃষ্ঠ পর্যন্ত নিয়ে আসতে তোমার যে পরিমাণ কাজ করা লাগে ওই গোলকের ভেতরেও ঘুরাইতে তোমার সেম পরিমাণে কাজ করা লাগবে। বোঝা গেল? এই জন্যই বলা হয় প্রাবল্যের মানটা শূন্য, প্রাবল্যের মান শূন্য। ঠিক আছে, প্রাবল্যের মান শূন্য, যার জন্য এখানে কোনো কাজের মানে কোনো কাজ হয় না। পৃষ্ঠ পর্যন্ত আনতেও যে বিভব, এর ভেতরেও সমান বিভব, মনে থাকবে। আচ্ছা তাহলে ও এবং ও এ বিন্দু হচ্ছে বিভব সমান। আচ্ছা দেখো কোনটা অন্তরক হিসেবে কাজ করে, আমরা জানি সিরামিক অন্তরক হিসেবে কাজ করে। এখানে দেখো চার্জের মান দেয়া আছে, বিভব পার্থক্য দেয়া আছে, তুমি W = VQ সূত্র দিয়ে বের করতে পারবা। যেগুলোতে এক্সপ্লানেশনের দরকার নাই আমি এক্সপ্লানেশনে যাচ্ছি না। এটাও দেখো ডিরেক্ট সূত্র, একক আয়তনের ক্ষেত্রে ½ ε0 × E²। যদি তোমার এখানে শূন্য মাধ্যম না দিয়ে অন্য কোনো মাধ্যম দেয় তখন তোমাকে জাস্ট দুইটা জিনিস একটু গুণ করে দিতে হবে। তুমি শূন্য মাধ্যমেরটা গুণ করবা, তারপর তোমার যে মাধ্যমের ভেদনযোগ্যতা দেয়া আছে সেটা গুণ করবা, করার পরে কিন্তু আমাদের সূত্র সেমই থাকবে, ঠিক আছে? আচ্ছা গেল, এরপরে আসো সামনের দিকে যাই আমরা। ওকে, আচ্ছা এখানে দেখো একটা গোলাকার পরিবাহীর ক্ষেত্রে ধারকত্ব বনাম ব্যাসার্ধের লেখচিত্রে
গ্রেডিয়েন্ট কত হবে? তো আমরা সূত্র জানি গোলাকার পরিবাহীর ক্ষেত্রে আমাদের ধারকত্বের সূত্র হচ্ছে c = 4πε0 r। তো এখানে গ্রেডিয়েন্ট ঢালের কথা বলেছে নাকি, ধারকত্ব বনাম ব্যাসার্ধ, তাহলে আমরা উপরে রাখলাম ধারকত্বকে, নিচে রাখলাম ব্যাসার্ধ। c/r করলে আমাদের অ্যান্সার আসে কি 4πε0, তাই না, 4πε0। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আসো, দেখো এখানে আরেকটা বর্তনী দেয়া আছে, একটু সলভ করে নিও। কেমন, যে এই দুইটা আছে হচ্ছে আমাদের প্যারালালি এবং এই দুইটা আছে শ্রেণীতে, সো করে নিও। হ্যাঁ, এখানে সহজ জিনিস করতে পারবো আশা করি। আচ্ছা, এখানে দেখো ধাতব পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করলে ধারকত্বের মান কি হবে? ভাইয়া সূত্র হচ্ছে a ε0 * d। তার মানে আমরা যদি দূরত্বের মানকে বৃদ্ধি করি, আমরা কিন্তু দেখতে পাবো যে সেখানে ধারকত্বের মানটা হ্রাস পাবে। দূরত্ব বৃদ্ধি পেলে ধারকত্ব হ্রাস পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পেলে ধারকত্ব বৃদ্ধি পায়, ঠিক আছে। এবং যদি পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটাও বাড়ানো হয় তখন কিন্তু ধারকত্বের মানটা বৃদ্ধি পাবে। আরেকটা আছে, সেটা হচ্ছে ভূ সংযুক্ত করলে, ঠিক আছে, ভূ সংযুক্ত করলেও ধারকত্বের মান বৃদ্ধি পায়। তাহলে আমরা বেশ কয়েকভাবেই আসলে ধারকত্বের মানকে বাড়াতে পারি, ক্ষেত্রফল বাড়িয়ে, দূরত্ব কমিয়ে, বেশি মানের পরাবৈদ্যুতিক ধ্রুবক ব্যবহার করে, এবং আরেকটা হচ্ছে ভূ সংযুক্ত করে। তাহলে আমরা কথাটা মনে রাখবো যে ভূ সংযুক্ত করলে ধারকত্বের মান বৃদ্ধি পায়, ভূ সংযুক্ত করলে ধারকত্বের মান বৃদ্ধি পায়। আচ্ছা, এরপরে দেখো পৃথিবীর বিভব শূন্য, সবাই জানি সবচেয়ে বেশি আধান থাকে একটা বস্তুর। ধরো এই যদি একটা বস্তু হয়, এর উত্তল তলে কিন্তু আধান থাকে, উত্তল তলে আধান থাকে, সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর উত্তল তলে। আসো আমরা সামনের দিকে যাই। দেখো এই যে আমাদের এগুলো কয়টা ইলেকট্রন হারিয়েছে, হ্যাঁ, একটা হচ্ছে +2 কুলম্ব আর একটা হচ্ছে -2 কুলম্ব। সো এগুলো কয়টা ইলেকট্রন হারিয়েছে দেখো, যে আমরা কিউ বাই ই দিয়ে হিসাব করতে পারি যে কিউ হচ্ছে আমাদের কত কুলম্ব চার্জ আছে, সেটা 2 কুলম্ব চার্জ, এবং সেটাকে আমরা ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিলে আমরা এখান থেকে ইলেকট্রনের মানটা আর কি বের করতে পারি। আচ্ছা, ঠিক আছে, দেখো তাদের ভর সমান, আধান ঘনত্ব সমান, তড়িৎ প্রাবল্যের মানও সমান, যেহেতু চার্জ সেম আর কি। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের মান আমরা কোন সূত্র দিয়ে নির্ণয় করতে পারি? দেখো কুলম্বের সূত্র দিয়েও নির্ণয় করা যায়, গাউসের সূত্র দিয়েও নির্ণয় করা যায়, কিন্তু অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে আমরা আসলে চৌম্বক ক্ষেত্রের মানটাকে নির্ণয় করতে পারি। তাহলে অ্যাম্পিয়ারের সূত্র দিয়ে আমরা নির্ণয় করতে পারবো চৌম্বক ক্ষেত্রের মান। তা বাদে বাকি যে দুটো আছে, কুলম্বের সূত্র এবং গাউসের সূত্র, এটা দিয়ে আমরা তড়িৎ ক্ষেত্রের মানকে নির্ণয় করতে পারবো। দেখো আপেক্ষিক ভেদনযোগ্যতা সবচেয়ে বেশি কার? অভ্রের। এখানে বাকি যে অপশনগুলো আছে তাদের মধ্যে অভ্রের মানটা হচ্ছে সবচেয়ে বেশি 7, ঠিক আছে। বাকিগুলো তুমি এভাবে মনে রাখতে পারো, দেখো কাচ 5, এভাবে পড়বা, কাচ 5, পলিথিন 3, পলিথিন 3, 3 মানে কি, এটা 2.3। এবং দেখো ইবোনাইট নামের মধ্যে একটা 88 ভাব আছে, ইবোনাইট 8 আছে কিনা, তাহলে ইবোনাইট হচ্ছে 2.8। বাকি মানগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এবং পানির মানটা হচ্ছে কত, 20, তাই না, 20 অথবা 80, বিভিন্ন জায়গায় বিভিন্ন মান আছে। মানগুলো একটা বক্স আছে সুন্দর, ওটা একটু পড়ে নিবা অধ্যায়ের ভেতর থেকে। আচ্ছা, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, এই যে আমরা এক্সট্রা একটা আর দেওয়ার জন্য নিচে একটা আর কিউব করে দিছি, দিয়ে উপরে একটা আর কি ভেক্টর ফর্মে অ্যাড করে দিলাম, যেটা দিয়ে আর কি আমরা দিক বোঝাচ্ছি। আচ্ছা, আসেন সামনের দিকে যাই আমরা। ওকে, তাহলে এখান থেকে আমাদের পরবর্তী প্রশ্ন, এখানে একটা ধারক দেয়া আছে সম্ভবত, তাই না, যেখানে শূন্য মাধ্যমে তড়িৎ প্রাবল্যের মানটা কত হবে? এটা মেবি হচ্ছে এই যে এপসাইলন নট ডিভাইডেড বাই মানে মিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। ওকে, তারপরে দেখো আধান ঘনত্বের একক কি? আমরা জানি আধান ঘনত্বের একক হচ্ছে কুলম্ব পার মিটার স্কয়ার, কুলম্ব পার মিটার স্কয়ার। হ্যাঁ, যে একটা নির্দিষ্ট পরিমাণ আধান সেটাকে তুমি একক ক্ষেত্রফলে রাখছো, তখন সেটাকে বলে হচ্ছে আধান ঘনত্ব, কুলম্ব পার মিটার স্কয়ার। সেম প্রবলেম যদি দিত, তোমাকে বলতো প্রবাহ ঘনত্ব কি? প্রবাহ ঘনত্ব বলবা অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, ঠিক আছে। আর মেডিকেলে কিন্তু কোনো চিত্র রিলেটেড প্রবলেম কখনোই আসে না, বুঝছো। এগুলো তোমরা ইন্টারের জন্য আর কি একবার সুন্দর করে একটু সলভ করে রাখবা। এই যে এখানে একটা বর্তনী দেওয়া আছে, সোজা বর্তনী, পারবা আশা করি। ওকে, আসো সামনের দিকে যাই আমরা। আচ্ছা, আহিত বস্তুকে আমরা যদি পৃথিবীর সাথে যুক্ত করি তখন কিন্তু তারও আধানের পরিমাণ হয়ে যাবে 0, কারণ আমরা জানি পৃথিবীর বিভব হচ্ছে 0। আচ্ছা, এখানে দেখো এই যে আমাদের একটা বর্গাকার ক্ষেত্র আছে, কেন্দ্রীয় বিভবের মান কখন 0 হবে? মনে রাখবা, আমরা যদি 4টায় যোগ করে ফেলি, 6 2 8, 8 থেকে 4 বিয়োগ করলে থাকে 4, তাহলে এখানেও যদি +4, মানে এই মেইন কথা কি যে এদের 4 জনের যোগফল হইতে হবে 0, এদের 4 জনের যোগফল কত হতে হবে? 0। তাহলে দেখো 6 2 8, 8 -4 -4, এই করলে তখন হয়ে যাবে আমাদের 0, তখন এটার आंसर আসবে কত? -4 কুলম্ব, ঠিক আছে, -4 কুলম্ব। আচ্ছা, এরপরে দেখো এখান থেকে যে কোনো গোলকের পৃষ্ঠে 20 কুলম্ব মানের 10টা আধান সমানভাবে ছড়ায় দেওয়া হয়েছে, বিভিন্ন কথাবার্তা বলা আছে। তো এখানে মেইন টুইস্টের ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা আর এর মানকে আসলে কত বসাবো?
আমরা কি 15 সেন্টিমিটার নাকি কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, আমরা আসলে কোনটা বসাবো বিভবের ক্ষেত্রে? দেখো 5 সেন্টিমিটার যেহেতু গোলকটার ভেতরেই অবস্থান করছে, এবং আমি বলেছিলাম যে বিভবের ক্ষেত্রে পৃষ্ঠের যে বিভব এবং ভেতরের বিভব দুটাই কিন্তু আসলে সেম, দুটাই আসলে সেম। সেখানে ভুল হয়ে যাবে যদি তুমি আর এর জায়গায় 5 বসায় দাও। তোমার কিন্তু পৃষ্ঠের বিভবটা নিয়ে কাজ করতে হবে, কারণ ওইটাই হচ্ছে অ্যাকচুয়াল বিভব। তাহলে এখানে আমরা আর এর মান বসাবো 15, তার জন্য আর কি এমসিকিউটা একটু বলে দেয়া। তাহলে আর এর মান 15 বসায় তুমি নর্মালি ক্যালকুলেশন করে দিবা, অ্যান্সার চলে আসবে। দেখো কুলম্বের সূত্রে সমানুপাতিক ধ্রুবকের মান কত? 9 × 10⁹ ওকে। সমানুপাতিক ধ্রুবক মানে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, ওই জিনিসটার আর কি মান কত সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, এরপরে আসো, এখানে একটা উদ্দীপক রিলেটেড কোনো কিছু মেডিকেলে কখনোই আসে না। তাও দেখো এই যে বিভবের মান দেয়া আছে, দূরত্ব দেয়া আছে, আমরা জানি প্রাবল্য হচ্ছে ইকুয়াল v/d। আমরা যদি বিভবকে দূরত্ব দিয়ে ভাগ করি তাহলে এখানে মানটা পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখো এই যে সেম বড় বড় ম্যাথ, হ্যাঁ তো বড় ম্যাথ দিবে না কখনো মেডিকেলে। তারপরে আসো পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কি? অ্যাকচুয়াল কথা হচ্ছে যে কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবকের কিন্তু একক নাই, পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক নাই। হ্যাঁ এই প্রশ্ন ভুল, তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক নাই। আচ্ছা এটা একটু মনে রাখবা। দেখো তিনটা একই ধরনের ধারক, তাদেরকে শ্রেণীতে যুক্ত করা হলো, ভালো কথা। তাহলে আমাদের হচ্ছে c/3 এবং তাকে আবার একটার সাথে সমান্তরালে যুক্ত করা হলো, দেন c/3 + c বলে আমাদের অ্যান্সার হচ্ছে 4c/3। আচ্ছা পারলাম। এরপরে দেখো এখানে হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য এবং দূরত্বের মধ্যে কি সম্পর্ক? আমরা জানি সমানুপাতিক হচ্ছে 1/d², এরকম গ্রাফ হবে। ঠিক আছে, যদি সেটা সমানুপাতিক হতো তখন আমাদের মূল বিন্দুগামী সরলরেখা হতো, এই যে প্রথমটার মতো। আচ্ছা, 1 ইলেকট্রোভোল্ট মানে আমরা জানি 1.6 × 10⁻⁻19 জুল, তাই না? ইলেকট্রনের একটা ইলেকট্রনকে সরাতে যে পরিমাণ কাজ করা লাগে 1 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, বিভব পার্থক্য স্থির থাকলে, দেখছো বিভব পার্থক্য যদি স্থির থাকে, আমরা যে শুরুতেই বললাম না হাফ কিউ ভি, কিন্তু আরো একটা সূত্র কিন্তু আছে হাফ q²/c। এখন কেন আমি বর্গের সমানুপাতিক না বলে বলছি যে চার্জের সমানুপাতিক? কেন? কারণ এখানে আমাদের বিভব পার্থক্যটাকে স্থির করে দিয়েছে। ভি এর মানকে যখন স্থির করে দেবে তখন আমরা বলবো যে চার্জের সমানুপাতিক, যখন ধারকটাকে নির্দিষ্ট করে দিবে তখন আমরা বলবো চার্জের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, আচ্ছা আসো এখানে দেখো একটা তড়িৎ দ্বিমেরু আসলে কিভাবে তৈরি হয় মনে রাখবা। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আমাদের একটা চার্জকে হতে হবে প্লাস, একটা চার্জকে হতে হবে মাইনাস, কিন্তু দুইটা চার্জের মানই কিন্তু সেম হতে হবে। একটা যদি +5 কুলম্ব হয় আরো একটা -5 কুলম্ব হবে। ঠিক আছে, তার মানে দুইটা চার্জের মান সেম হবে, শুধু চিহ্ন বিপরীত। এবং এদের মধ্যবর্তী দূরত্বকে আমরা 2l দিয়ে প্রকাশ করি। ধরো তোমাকে বলা থাকলো যে এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, তার মানে 2l এর মানে কিন্তু 5 সেন্টিমিটার। এমন না যে l এর মান 5 আবার 2l মানে হচ্ছে 10, এই ভুলটা কিন্তু অনেকের হয়, খেয়াল রাখবা একটু। ঠিক আছে, তাহলে চার্জ দুটো সেম হওয়া লাগবে, একটা যদি +5 হয় আরেকটাকে হতে হবে -5। দেখো ডাইপোলের জন্য তড়িৎ প্রাবল্য কি রূপে পরিবর্তিত হয়? r⁻³ r⁻3। আর যদি বিভব বলতো, যদি বলতো বিভব, তাহলে r⁻², r⁻²। আরেকটা কথা মনে রাখবা, দ্বিপোলের জন্য লম্ব দ্বিখণ্ডক বরাবর বিভবের মান হচ্ছে 0, লম্ব দ্বিখণ্ডক বরাবর বিভবের মান হচ্ছে 0, লম্ব দ্বিখণ্ডক বরাবর বিভবের মান হচ্ছে 0। তাইলে সুবিধা কি? সুবিধা হচ্ছে যে লম্ব দ্বিখণ্ডক বরাবর কোনো চার্জকে যদি সরানো হয় সেখানে কৃত কাজের মান হচ্ছে 0, কারণ সেখানে কোনো বিভবের পরিবর্তন হচ্ছে না। বিভবের পরিবর্তন যদি না হয় কোনো কাজও কিন্তু হবে না। ওকে, তাহলে তড়িৎ দ্বিপোল বা ডাইপোলের কথা যাই বলো, সেখানে লম্ব দ্বিখণ্ডক বরাবর বিভবের মান হচ্ছে 0, এবং বিভবের মান 0 হওয়ায় সেখানে কাজও 0। আধান এবং বিভবের গুণফলকে কি বলে তোমরা জানো? W হচ্ছে QV। তাহলে আধান এবং বিভবের গুণফল মানেই হচ্ছে কৃত কাজ বা শক্তি, যাই বলো সেটাই হচ্ছে জুল। ওকে, আসো আমরা সামনের দিকে যাই। দেখো একটা ফিউজ তারের বৈশিষ্ট্য জানতে যাচ্ছে, এটা কি এই অধ্যায়ের প্রশ্ন? বলো দেখি, এই অধ্যায়ের প্রশ্ন কিন্তু না। আচ্ছা, এরপরে দেখো যে দুইটা বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তার চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। ও জানতে চেয়েছে কোনটা সঠিক নয়, তাই না? তো এখানে বলেছে দূরত্বের বর্গের অর্ধেকের ব্যস্তানুপাতিক, তা তো না, দূরত্বের বর্গেরই ব্যস্তানুপাতিক, তাই না বলো? আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো ফিউজ তারের বৈশিষ্ট্য কি? আমরা জানি কম রোধ, কম গলনাঙ্ক। কম গলনাঙ্ক, হ্যাঁ 300 ডিগ্রি সেলসিয়াসের কম গলনাঙ্ক রাখা হয়, 300 ডিগ্রি সেলসিয়াসের কম গলনাঙ্ক রাখা হয়। কম গলনাঙ্ক কেন? যাতে তারটা আগে আগে পুড়ে যায় এবং পুড়ে গিয়ে তোমার বাসার মেইন কানেকশন থেকে কানেকশনটাকে কাট করে দেয়, তাই না? কারণ ফিউজের কাজই তো এটা, যে সে যখনই অতিরিক্ত মানের
কারেন্টের ফ্লো চলে আসে তখন সে কি করে, বর্তনীটাকে কেটে দেয় জায়গা থেকে, যাতে কারেন্টটা সামনের দিকে না যেতে পারে। এই জন্যই কিন্তু কম গলনাঙ্ক দেওয়া হয়। দেখো, একই দিকে বিদ্যুৎ প্রবাহিত হলে তারা আকর্ষণ করে, আর বিপরীত দিকে বিকর্ষণ করে, বিপরীত দিয়ে বিকর্ষণ করে। এটা হচ্ছে চৌম্বক অধ্যায়ের প্রশ্ন, চতুর্থ অধ্যায়ের। আচ্ছা, চার্জ প্রবাহের হার Q/T অ্যাম্পিয়ার, তাই না? I ইকুয়াল হচ্ছে Q/T। এখানে দেখো, এই যে আমাদের তড়িৎ প্রাবল্যের সূত্র দেওয়া আছে, এটা দিয়ে মানটা বের করে নিতে পারবা, সিগমা ডিভাইডেড বাই K/ε0। আচ্ছা, এখানে দেখো, এই যে একটা সমতল পরিবাহীর নিকটে তড়িৎ প্রাবল্যের মান কত, সূত্র দেওয়া আছে ফাই ডিভাইডেড বাই ε0। আচ্ছা, ওকে। এরপরে দেখো, দুইটা সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এবং চার্জ দুটার মান কমায় যদি অর্ধেক করা হয় তখন বলের মান। এটা তোমরা হিসাব করে দেখবা, নিজেরাই আশা করি পারবা। মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হয়েছে মানে ওটা কিন্তু আবার অলরেডি 4 গুণ হয়ে গেছে। আবার চার্জ দুটার মানকে আবার অর্ধেক করা হয়েছে, বুঝছো? মানে যে দুইটাই যদি অর্ধেক করা হয় তাহলে 1/2 ইন্টু 1/2, মানে এখানে আবার কত আসবে 1/4, তাহলে 4 ইন্টু 1/4 করলে কত আসবে 1, তার মানে সেটা আগের সমানই থাকবে, অপরিবর্তিত থাকবে। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখছো, এই যে আমি শুরুতেই তোমাকে যেটা বলেছিলাম যে দূরত্ব যদি অর্ধেক করা হয় 2 মিটার থেকে 1 মিটার করে দিয়েছে, তাহলে আমাদের বল হবে কত গুণ, 4 গুণ, বল হবে 4 গুণ। আচ্ছা, এখানে দেখো, সঞ্চিত শক্তিকে দ্বিগুণ করার জন্য বিভব পার্থক্য কত গুণ করতে হবে। তো বিভবের সাথে সঞ্চিত শক্তির সম্পর্ক হচ্ছে রুট ওভার সম্পর্ক আর কি। হ্যাঁ, তাহলে বিভব পার্থক্য যদি আমরা রুট ওভার করি তখন আমরা হচ্ছে গিয়ে ধারকের সঞ্চিত শক্তি দ্বিগুণ করতে পারবো। ঠিক আছে, আসো এখানে দেখো, 4 মাইক্রোফ্যারাড বিশিষ্ট একটা ধারকে এত ভোল্ট ব্যাটারি দিয়ে আহিত করা হলে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে। মান দেয়া আছে, বিভবের মান দেয়া আছে, হাফ CV স্কয়ার দিয়ে মান বের করতে পারবা। এগুলো জাস্ট ক্যালকুলেটরে বসালেই চলে আসবে। এখানে দেখো, যদি আমরা ক্যাপাসিটর বা ধারককে সমান্তরালে যোগ করি তখন আমাদের ক্যাপাসিটরের মান আমরা জানি সমান্তরাল মানেই হচ্ছে রোধের শ্রেণী, মানে আমরা ডিরেক্ট যোগ করে দিব। তাহলে যদি যোগ করে দেই তখন কিন্তু আমাদের মানটা আরো বৃদ্ধি পাবে, মানটা আরো বৃদ্ধি পাবে। দেখো, এটা খুব ফেমাস একটা প্রশ্ন গাউসের সূত্রে, যে একটা মেঘে কি পরিমাণ চার্জ আছে। আমরা জানি গাউসের ক্ষেত্রে নর্মালি আমরা ধরো একটা চার্জ আছে, এই চার্জকে ঘিরে আমরা একটা বদ্ধ তল কল্পনা করি। সো মেঘের ক্ষেত্রেও কিন্তু সেম চার্জ আছে এবং তার চারপাশে একটা তল। তো এই জন্য বলা হয় যে একটা মেঘে কি পরিমাণ চার্জ আছে তা জানার জন্য আমরা গাউসের সূত্রকে ব্যবহার করে থাকি। এবং তোমাদের কি মনে আছে, একটু আগে আমরা পড়লাম যে অ্যাম্পিয়ারের সূত্র আমাদের মূলত কাজে লাগে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে, চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে। ওকে, আচ্ছা, এখানে দেখো, এই যে আমাদের ইলেকট্রোলাইটিক ধারক বা তড়িৎ বিশ্লেষক ধারকের ক্ষেত্রে দুটি পাতলা অ্যালুমিনিয়াম পাতের মধ্যে ডাইলেকট্রিক ধ্রুবক হিসেবে কোনটা থাকে। তড়িৎ বিশ্লেষক ধারকে মনে রাখবা বোরেট, বোরেট দ্রবণ ব্যবহার করা হয়, অ্যামোনিয়াম বোরেট। ঠিক আছে, বোরেট দ্রবণ ব্যবহার করা হয় এবং এটা বেতার গ্রাহক যন্ত্রে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, প্রচুর পরিমাণে ব্যবহার করা। এটা একটু মনে রাখবা। দুইটা কথা আছে, বুঝছো? একটা হচ্ছে টিউনিং এর কাজে, একটা হচ্ছে পরিবর্তন, গ্রাহকের কাজে, এবং আরেকটা হচ্ছে প্রচুর পরিমাণে কোনটা, দেখে নিবা এটা একটু। আচ্ছা আচ্ছা, এরপরে আসো, দেখো যে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যে সকল মাধ্যমের প্রতিটি পরমাণু এক একটি তড়িৎ দ্বিমেরুতে পরিণত হয় তাকে বলে ডাইইলেকট্রিক, ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক। আচ্ছা, এখানে এই যে আমাদের একটা গোলক, হ্যাঁ, অনেক কিছু বলা আছে, বলছে যে গোলকের কেন্দ্রে প্রাবল্যের মান কত। এই গোলকের ভেতরে কি কোনো প্রাবল্য থাকে বলো? থাকে না। সো গোলকের কেন্দ্রে প্রাবল্যের মান হচ্ছে কত? 0। প্রাবল্যের মান হচ্ছে 0। আচ্ছা, একটা আহিত ধারকের শক্তি সঞ্চিত থাকে কোথায়? প্লেটের মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে। দুইটা প্লেট আছে, দুইটা প্লেটের মধ্যবর্তী জায়গায় কিন্তু আমাদের ধারকের শক্তিটা সঞ্চিত থাকবে। আচ্ছা, এখানে দেখো, একটা পানির ফোঁটাকে চার্জ দিয়ে সেটাকে শূন্যে আশায় রাখতে চাও। তো চিন্তা করে দেখো, মনে করো এই একটা পানির ফোঁটা, ও নিচের দিক বরাবর কাজ করবে হচ্ছে mg, তাই না? এবং ওকে তড়িৎ বল দিবে উপরের দিকে কিউ। সেই দুইটা যদি সমান হয় তখনই কিন্তু এই যে পানির ফোঁটাটা সেটা পানিতে ভেসে থাকবে, বাতাসে ভেসে থাকবে। সেম প্রশ্নটা তোমাদের সোলার বল দিয়েও জিজ্ঞেস করতে পারে। এই দুইটাকে যদি তুমি সমান করে দাও তখন থেকে কিন্তু তুমি হচ্ছে মানটা পেয়ে যাবা। এবং তড়িৎ প্রাবল্যের মান অর্থাৎ ই এর মান জানতে চাচ্ছে, তার মানে mg ডিভাইডেড বাই কিউ। এখানে কিউ না লিখে লিখেছে ই, ইলেকট্রনের চার্জ যেহেতু এই জন্য ই দিয়ে প্রকাশ করেছে। আচ্ছা, পারবো। এরপরে দেখো, 1 কুলম্ব মানের দুটো চার্জ 1 মিটার দূরত্বে রাখলে তাদের মধ্যবর্তী বল কত হবে? ওই যে 1/4πε0 যে মানটা, সেটাই 9 × 10⁹। আচ্ছা, এখানে দেখো যে আমাদের একটা বর্গক্ষেত্রের কথা বলা। সো দেখো, দুইটা প্লাস কিউ, দুইটা মাইনাস কিউ। সো আমরা জানি মধ্যবর্তী কি হবে, বিদ্যুৎ বিভবের মান হবে 0, কারণ যদি চারটারই যোগফলের মান 0 হয় তাহলে অবশ্যই বিভবের মান হবে 0। এখানে দেখো, একটা ধারকের দুইটা পাতের মধ্যে ধারকত্ব ছিল 5 মাইক্রোফ্যারাড, সেখান থেকে বেড়ে 60 মাইক্রোফ্যারাড হলো। এই এমসিকিউটা তুমি এমনিতেই মনে রাখতে পারো, বুঝছো? 5 12 60, এত কিছু ক্যালকুলেশন করার দরকার নাই, জাস্ট গুণ করে দিবা। 5 12 60, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 12। মানে শর্টকাট ক্যালকুলেশন দেখাইলাম আর কি, অত ডিটেলসে গেলাম না। আচ্ছা, এরপরে দেখো,
একটা ধনাত্মক চার্জ গোলককে আমরা অচার্জিত গোলকের সংস্পর্শে আনলাম, তার ফলে কি হবে, উভয় গোলক ধনাত্মক চার্জে চার্জিত হবে, উভয় গোলক ধনাত্মক চার্জে চার্জিত হবে। আচ্ছা, এখানে একটা সোলার বলের কথা বলা আছে, অনেক বড় ম্যাথ আর কি এটা আসলে, বুঝছো, কুয়েটের আসা ম্যাথ, ইঞ্জিনিয়ারিং প্রবলেম, তোমার করা লাগবে না। মেডিকেলের জন্য এরকম ম্যাথ কখনোই দিবে না। হ্যাঁ, মেডিকেলের জন্য এখানে তো আমি ম্যাথগুলো তাও সলভ করে রাখছি, এগুলো কিছুই লাগে না। এই যে চিত্র রিলেটেড অনেক কিছু আছে, এগুলো লাগবে না, হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, এখানে দেখো এই যে সেম প্রবলেম একটা, ই ইকুয়াল ভি বাই ডি, আমাদের বিভবের মান দেয়া আছে, দূরত্বের মান দেয়া আছে, আমরা ভাগ করলেই পেয়ে যাব। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে আর আর তেমন কিছু নেই। এবং এটা হচ্ছে কি, একটা ত্রিভুজ আছে যেহেতু, চতুর্ভুজের ক্ষেত্রেও যেহেতু আমরা দেখছি যে 4টার যোগফল 0 হলে বিভবের মান হয় 0, এখানেও কিন্তু সেম, যে 3টার যোগফল যদি 0 হয় তখন বিভবের মান হবে 0। ওকে, আচ্ছা আসো এরপরে দেখি আমরা। এখানে দেখো এই যে আমাদের, হ্যাঁ, দুইটা বিন্দু, দুইটা পি আর কিউ, দুইটা গোলক দেয়া আছে, বুঝছো। সো এদের আসলে দেখবা অনেক ক্যালকুলেশন করে, হ্যাঁ, যেখানে 1 আর 2 হচ্ছে ঠিক আছে, যেদের ভেতরে প্রাবল্য 0 কিন্তু পি বিন্দুর বিভব আবার কিউ এর চেয়ে বেশি হবে, কারণ দূরত্ব একটু কম। ওকে, একটু দেখে নিও এগুলা, চিত্র রিলেটেড কিছু মেডিকেলে কখনো আসে না। আচ্ছা, এবং যেহেতু তাদের চার্জের মান সমান, বুঝছো, এটা খুব কমন সেন্স, যেহেতু তাদের চার্জের মান সমান, দেখছো, যেটা কিউ কিন্তু চার্জের মান সেম, চার্জের মান যদি সেম হয় তাহলে তাদের দূরত্বের মধ্যবিন্দুতে প্রাবল্য কিন্তু 0 হয়, যার জন্য তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত, 4 মিটার, অর্ধেক করলে হয় 2 মিটার। এই জন্যই 2 মিটার দূরত্বে লব্ধি প্রাবল্য হবে 0, লব্ধি প্রাবল্য হবে 0। ওকে, আচ্ছা এখানে দেখো এই যে কিউ বাই আর সবগুলো একসাথে যোগ করে দিয়েছে আর কি, কিউ এন বাই আর এন, মানে এন সংখ্যক কিউ এর যোগফল ডিভাইডেড বাই এন সংখ্যক আর এর যোগফল। ওকে, সহজ, পারবা। আচ্ছা, এখানে দেখো মধ্যকার বল কিসের কিসের উপর নির্ভর করে, দুটো চার্জের মধ্যকার বল অবশ্যই কিউ1 কিউ2 মানে চার্জের পরিমাণের উপর, অবশ্যই দূরত্বের উপর, এবং অবশ্যই ডাইলেকট্রিক ধ্রুবকের উপরও কিন্তু নির্ভর করে। আচ্ছা, আসেন আমরা সামনে যাই। এটা দেখো এই যে আমাদের সেই গাউস সাহেবের সূত্রটা, কিউ বাই এপসাইলন নট, শুরুতে আমরা দেখে আসছি, ঠিক আছে। সেই যে ই আর ডিএস, এটা হচ্ছে কি বোঝায়, যে ধরো তোমার কাছে এই যে একক ক্ষেত্রফল আছে একটা নির্দিষ্ট তল, এবং এর মধ্যে দিয়ে তোমার আসলে যতগুলা তড়িৎ বলরেখা অতিক্রম করছে, সেটাকে কিন্তু আমরা এই যে গাউসের সূত্র দিয়ে আর কি প্রকাশ করে থাকি, গাউসের সূত্র দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে যদি এককের কথা জিজ্ঞেস করে, যে গাউসের এই যে সূত্র আপনি বের করলেন, এটার একক কি, আসলে একক হচ্ছে, দেখো ই এর জন্য আমাদের একক কি, নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব। কার একক বের করছে, এটা তড়িৎ ফ্লাক্সের একক, তড়িৎ ফ্লাক্সের একক, তাহলে নিউটন পার কুলম্ব, এবং এটা হচ্ছে একটা নির্দিষ্ট ক্ষেত্রফল, তাই না, নির্দিষ্ট ক্ষেত্রফলের একক আমরা জানি মিটার স্কয়ার, তাহলে নিউটন পার কুলম্ব মিটার স্কয়ার, এটা হচ্ছে আমাদের তড়িৎ ফ্লাক্সের একক। সবকিছু একটু ভেঙে চড়ে বুঝে বুঝে পড়বা, দেখবা যে জীবন অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা গেল, এখান থেকে দেখো বিভব এবং আমরা জানি দূরত্বের সম্পর্ক হচ্ছে কি, সমানুপাতিক, তাহলে ডি সমানুপাতিক ডি, মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা আসো এরপরে দেখো, যে তোমাকে শুরুতে আমি একটা প্রশ্ন পড়া আসলাম, যে সমবিভব তল এবং তড়িৎ ক্ষেত্র কিন্তু পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে, সমকোণে থাকে, যার জন্য সমবিভব তলেও কিন্তু তুমি কোনো বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে গেলে এখানেও কিন্তু কোনো কৃতকাজ হবে না, কারণ বিভবের পরিবর্তন হচ্ছে না, বিভবের পরিবর্তন না হলে কখনোই কোনো কৃতকাজ হবে না। আচ্ছা, এরপরে দেখো এই যে একটা গোলক লেখা আছে, এবং আমরা জানি গোলকের অভ্যন্তরে যত কিছুই লেখা থাক উদ্দীপকে, যখনই বলবে অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য কত, তখনই তুমি বুঝে নিবা 0, কারণ স্যার যদি চাইতে তুমি ক্যালকুলেশন, মানে স্যার চায় তুমি যে ক্যালকুলেশন করে সময় নষ্ট করো, হ্যাঁ, তার জন্য কিন্তু উদ্দীপকগুলো দেওয়া হয়। আচ্ছা, এখানে একটু দেখো যে একটা গোলকের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং প্রবলেম, যে তড়িৎ বিভব এবং কেন্দ্র থেকে দূরত্বের ক্ষেত্রে কোন লেখচিত্রটা সঠিক। তো আমরা কি জানি, যে এই যদি একটা গোলক হয়, তো একটা গোলকের কিন্তু ধরো কেন্দ্র থেকে যাচ্ছে, তো কেন্দ্র থেকে আর কি, কেন্দ্র থেকে এই বিন্দু পর্যন্ত তার বিভবের মানটা কিন্তু সেম, বিভবের মানটা কি সেম, তাই না বলো, কারণ পৃষ্ঠের যে বিভব কেন্দ্রেও কিন্তু সমান বিভব, কিন্তু তারপর থেকে কিন্তু যত আর বৃদ্ধি পাবে, আমরা জানি বিভবের সাথে আর এর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক, তাহলে যত আর বৃদ্ধি পাবে তত কিন্তু বিভবের মানটাও কমে যাবে। এখানেও কিন্তু সেম জিনিসটা হয়েছে, যে একটা মান পর্যন্ত কনস্ট্যান্ট আছে, তারপরে কমে গেছে, বোঝা গেল, তাহলে এটা হচ্ছে আমাদের বিভবের গ্রাফ। ওকে, এটা একটু ইন্টিগ্রেশন করতে হবে, সুন্দর করে ইন্টিগ্রেশনটা করবা। এবং এই আগে কেন মাইনাস চিহ্ন আসলো, কারণ আমরা জানি ইকুয়াল মাইনাস ডিভি ডিআর, ইকুয়াল মাইনাস ডিভি বাই ডিআর, বোঝা গেল, এই জন্য কিন্তু আগে মাইনাস আসছে, না হলে কিন্তু এটা এটা হয়ে যেত আনসার, খেয়াল করি একটু, মাইনাস আছে কিন্তু। আচ্ছা, ইন্টিগ্রেশন করবা, সহজ ইন্টিগ্রেশন। আচ্ছা, এরপর এখান থেকে দুইটা বর্তনী আছে আমরা দেখতে পাচ্ছি, চিত্র রিলেটেড কিছু লাগে না ওইভাবে, হ্যাঁ, পারবান এমনি, এগুলো একটু ক্যালকুলেশনটা দেখে নিও, এইগুলো তো সহজ বর্তনী, আশা করি অসুবিধা হওয়ার কথা না। এই তোমরা বলো দেখি, 1 ফ্যারাডের কি কোনো ধারক আসলে বানানো সম্ভব, বলো তো, বানানো কিন্তু সম্ভব না।
সেখানে দেখো পৃথিবীর ব্যাসার্ধ এত সেন্টিমিটার ধরা হলে মাইক্রোফ্যারাড এককে ধারকত্ব কত হবে, মান বসাই দিবে ক্যালকুলেটরে, আর এর মান বসালে ভ্যালু চলে আসবে। আচ্ছা ওকে, এখানে যে ধারকত্ব দেয়া আছে, বিভব দেয়া আছে, মানটা বের করার চেষ্টা করবা। এরপরে দেখো গোলকের ধারকত্ব যদি 1 ফ্যারাড হয় তখন তার ব্যাসার্ধ কত। এটা আমি বলছিলাম যে আসলে কিন্তু 1 ফ্যারাড ধারকত্বের কোনো ধারক বানানো সম্ভব না। কেন সম্ভব না? কারণ তখন সেই পরিবাহীর ব্যাসার্ধ হয়ে যায় পৃথিবীর ব্যাসার্ধের সমান, 9 × 10⁹ মিটার অথবা 10⁻11 সেন্টিমিটার। পৃথিবীর ব্যাসার্ধের সমান কি তুমি পরিবাহী বানাতে পারবা বলো? পারবা না। এর জন্য কিন্তু ধারক কখনোই ফ্যারাড এককে বানানো যায় না। আমরা পিকো ফ্যারাড একক ব্যবহার করি বা মাইক্রো ফ্যারাড 10⁻12। ওকে, সঠিক কোনটা? W=VQ না, জুল=কুলম্ব × ভোল্ট। দেখো ধনাত্মক আধান থেকে বলরেখাগুলো আমরা জানি বাইরের দিকে বের হয়। শুরুর প্রশ্নে আমি দেখায় আসলাম যে একটা ধনাত্মক আধান থেকে বলরেখাগুলো সবসময় বাইরের দিকে বের হয়ে যায় এবং ঋণাত্মক আধানের ভেতরে প্রবেশ করে, ঋণাত্মক আধানের ভেতরে প্রবেশ করে। ঠিক আছে। আচ্ছা এরপরে আসো, দেখো সুষম দ্রুতিতে গতিশীল আধান এটা কি তৈরি করে? তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারে, চৌম্বক ক্ষেত্রও তৈরি করতে পারে। আচ্ছা দেখো দুইটা চার্জ আছে, একটা হচ্ছে 1 মাইক্রোকুলম্ব, একটা হচ্ছে +5 মাইক্রোকুলম্ব। একটা আরেকটার উপর কি পরিমাণ বল প্রয়োগ করবে? দেখো আমরা জানি বলের সূত্র হচ্ছে দুইটা চার্জের গুণফল, দুইটা চার্জের গুণফল, তাই না? তাহলে গুণফল তো একই থাকবে, মানে আমি ওর উপরে যে পরিমাণ বল দিব ও কিন্তু আমার উপর সেম বলটাই দিবে, তাই বলের অনুপাত হচ্ছে 1:1। আচ্ছা নির্গত বলরেখার সূত্র এই যে Q/ε0, আমরা এটা পড়ে আসছি আগে। আচ্ছা এখানে দেখো যে আছে তোমার একটা বিভবের মান দেওয়া আছে, তড়িৎ ক্ষেত্রের মান জানতে চাচ্ছে। তো এই যে আমরা নাবলা অপারেটর দিয়ে আর কি ডিফারেন্সিয়েশন করতে হবে, বুঝছো? সেখানে দেখো যে প্রথমে তুমি এক্স কে এদের সাপেক্ষে করবা, তো করলে দেখো এই যে 3 আসতেছে এবং আই ক্যাপ, এবং পরে এই যে 2x² আছে না, এটাকে তুমি 2y² ধরবা, বুঝছো? টাইপিং মিস্টেক আছে, y² না ধরলে তোমার অ্যান্সার আসবে না। সো y² যখন ধরবা তখন এটা ডিফারেন্সিয়েশন করলে কত আসে, যে 2টা সামনে চলে আসে, তাই না? 4y, এবং সেটাকে y এর সাপেক্ষে করলে শুধু 4 থাকে, তখন আমরা লিখতে পারি হচ্ছে 4j। ঠিক আছে, এবং আগে যেহেতু মাইনাস আছে কাজেই সবগুলোর আগেই দেখো মাইনাস চলে আসছে, -3i -4j। আচ্ছা ঠিক আছে, এই যে আমাদের সেই একক আয়তনে সঞ্চিত শক্তি, আমি বলেছিলাম যদি শূন্য মাধ্যম না থেকে অন্য কোনো মাধ্যম থাকে তাহলে দুইটা মাধ্যম গুণ করে দিবা, এটা হচ্ছে আমাদের একক আয়তনে সঞ্চিত শক্তি বা শক্তি ঘনত্ব। ঠিক আছে, এখানে বড় বড় ম্যাথ আছে বেশ কিছু। প্রোটন ইলেকট্রনের মধ্যে মহাকর্ষীয় তড়িৎ বল এবং মহাকর্ষীয় বলের অনুপাত কত? 10⁻39। আমরা জানি সবচেয়ে সবল হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপর হচ্ছে তড়িৎ চৌম্বক বল। একটা হচ্ছে 41, একটা হচ্ছে 39, একটা হচ্ছে 10⁻30 এবং আরেকটা হচ্ছে 1। ওকে, এরপরে দেখবে একটা গোলকের ব্যাস দেয়া আছে, এত আধান প্রয়োগ করলে হচ্ছে তলমাত্রিক ঘনত্ব কত হবে? Q/A। তুমি চার্জকে এই যে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিও, দিলে দেখবে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে। আচ্ছা এখানে ওই যে সেম প্রবলেম, কুলম্বের সূত্র দিয়ে বড় বড় ম্যাথ আছে, একটু করো। এখানে দেখো আর এর মান হচ্ছে আর এর চেয়ে ছোট, ব্যাসার্ধের থেকে ছোট দূরত্বে, তার মানে গোলকের অভ্যন্তরে কি কোনো প্রাবল্য আছে বলো? প্রাবল্য কিন্তু নাই, তাহলে প্রাবল্যের মান হচ্ছে 0। একটা কথা যে কত ইম্পর্টেন্ট, যে একটা গোলক, ফাঁপা গোলকের ক্ষেত্রে প্রাবল্য 0, বিভব স্থির। আচ্ছা তড়িৎ বিভবের মাত্রা দেখো W=VQ, যে আমি এখানে করে রাখছি, তাহলে V= হচ্ছে W/Q। সো W এর মাত্রাটা তুমি বের করবা, কৃতকাজের মাত্রা তো পারো, তাই না? কৃতকাজের মাত্রা হচ্ছে কি ছিল আমাদের, যে আমরা জানি কাজ হচ্ছে বল গুণ সরণ, তাহলে ml T−2 ইন্টু আরেকটা এল দিলাম, তাহলে কি আসে ml² T−2, এবং তার সাথে দেখো আমরা এই যে তাকে আমরা কিউ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কিউ ইকুয়াল হচ্ছে আবার কি আইটি। আই মানে হচ্ছে ধরো এখানে একক হিসেবে কাকে ব্যবহার করা হচ্ছে, ধরো কিউ ইকুয়াল আমরা লিখতে পারি আইটি, তাহলে মনে করো অ্যাম্পিয়ার লিখলাম এবং সময়ের জন্য হচ্ছে টি লিখে দিলাম। তাহলে এবার দেখো আমাদের হিসাব করলে কি আসে, ml² T−3 আর অ্যাম্পিয়ারের জন্য ইনভার্স 1। একক মাত্রা, এগুলো ভুল করা যাবে না। আচ্ছা আসেন সামনে যাই আমরা। দেখেন এখানে একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাঠানো হলো, গতিবেগ কত হবে? শক্তি সংরক্ষণশীলতা সূত্র, গতিশক্তি সমান হচ্ছে ইভি, এটা দিয়ে বের করে দেখবা, ক্যালকুলেশন করলে এই মানটা চলে আসে। আচ্ছা এখানে দেখো এই যে বিভব কত হবে মান দেয়া আছে, তারপরে বড় বড় ম্যাথ আর কি সবই, হ্যাঁ এখানে আর তেমন আমাদের ওরকম ম্যাথ নাই যেগুলো আর কি মেডিকেলে আসার মতো, বাট এগুলো যেগুলো আছে একটু সুন্দর করে সূত্র আমি পাশে লিখে রাখছি, তোমরা একটু ক্যালকুলেশনটা দেখে সলভ করে ফেলবা। দেখো যে কত কি পরিমাণ তড়িৎ ফ্লাক্স বের হবে, এটাও কিন্তু ওই সেম সূত্র, বুঝছো? Q/ε0, কিউ এর মান হচ্ছে 1 কুলম্ব
এবং সেটাকে এই যে এপসাইলন নট মানে আমরা মান জানি কত 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12। আচ্ছা, সো ওরা 12টাকে উপরে উঠাই দিছে, তাহলে 10 টু দি পাওয়ার 12 হয়ে গেছে, আর 8.85টাকে নিচে নিয়ে আসছে। সেম সূত্র, হ্যাঁ, গাউসের সূত্র। আচ্ছা, তাহলে এই হচ্ছে কি আমাদের অধ্যায়। সো ঠিক আছে, আমাদের চেষ্টা করবো অধ্যায়ের যে কঠিন ম্যাথগুলো আছে পাশে সূত্র লেখা আছে সুন্দর মতো সলভ করার। আচ্ছা, তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো অধ্যায়।